সুপ্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠান থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য কথায়। আপনাদের সাথে আছি আমি ফারহিন ইসলাম, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের প্রধান, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, এবং আছেন কামরুন নাহার মুকুল, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BTPWA। তিনি একজন থ্যালাসেমিয়া রোগী এবং একই সাথে তিনি বাংলাদেশ শিশু হাসপাতালের থ্যালাসেমিয়া সেন্টারে একজন কাউন্সিলর হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে আমরা জানতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে, স্যার, থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে যদি একটু ধারণা দিতেন শ্রোতাদের, এটি কী ধরনের রোগ এবং রোগটি কিভাবে হয়? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেহেতু থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা আলোচনা করছি আজকে। তো থ্যালাসেমিয়া রোগটি জানার আগে যে বিষয়টি জানা দরকার সাধারণ মানুষের জন্য, সেটা হলো যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জন পদার্থ আছে, যেটা লোহিত কণিকার মধ্যে থাকে। সেই রঞ্জন পদার্থটি, হিমোগ্লোবিনটি, ফুসফুস থেকে অক্সিজেন বহন করে প্রতিটি কোষে নিয়ে যায়। তারপরে সেই কোষ সেই অক্সিজেনকে ব্যবহার করেই শক্তি তৈরি করে, সেই শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকি। আর থ্যালাসেমিয়া হলো এই হিমোগ্লোবিন নামক যে রঞ্জন পদার্থ আছে, এরই একটা রোগ। এটা জন্মগত এবং বংশগত রোগ। জন্মগতভাবেই এই রোগটি সাধারণত মা বাবার থেকে তাদের সন্তানদের দেহে প্রবাহিত হয়। তো এই রোগটি যেহেতু হিমোগ্লোবিনের রোগ, এই রোগটি সহ যদি জন্মগ্রহণ করে কোনো বাচ্চা, তাহলে হিমোগ্লোবিন নামক পদার্থটি কম তৈরি হয় এবং যেটুকু তৈরি হয় সেটুকু ভেঙে যায় তার স্বাভাবিক আয়ুষ্কালের আগেই, যার ফলে সে রক্তশূন্যতায় ভুগতে থাকে। দেখা যায় জন্মের 3 থেকে 4 মাস পর বা 5 মাস পর থেকেই রক্তশূন্যতায় ভুগতে থাকে। রক্তশূন্যতার পাশাপাশি তার আনুষঙ্গিক কিছু শারীরিক সমস্যাও থাকে। সেটা হলো তার ক্ষুধামন্দা, অস্থিরতা, দুর্বলতা, এগুলি তার থাকে। এবং এগুলি হওয়ার পরে তাকে তখন ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় এবং রক্ত পরীক্ষা করা হয়। দেখা যায় তার রক্তের পরিমাণ কম এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামক টেস্টটি করার পরে তার রোগ নির্ণয় হয় যে তার থ্যালাসেমিয়া হয়েছে। এবং তখন থেকেই তার ট্রিটমেন্টটা শুরু হয়। তার ট্রিটমেন্টটা কি করবে? সেটা হলো যে প্রতি মাসে 1 মাস পর বা 2 মাস পর বা 15 দিন পর রক্ত সরবরাহ করতে হয়। এবং রক্ত সরবরাহের পাশাপাশি আরও কিছু চিকিৎসার প্রয়োজন হয়। সেই চিকিৎসার মধ্যে প্রধান উপাদানটা হলো আয়রন চিলেটিং ড্রাগস, দ্যাট ইজ লৌহ অপসারণকারী ঔষধ। তো এইগুলি হলো এই রোগের প্রাথমিক একটা ধারণা আমি আপনাদেরকে দিলাম। স্যার, এই রোগটি কত বছর বয়সে ধরা পড়তে পারে? এই রোগটি তার তীব্রতার ওপর ভিত্তি করে তার নির্ণয়ের বয়সটা নির্ধারিত হয়ে থাকে সাধারণত। বিটা থ্যালাসেমিয়া মেজর যে প্রকৃতি আছে, এটি হলো সবচেয়ে মারাত্মক প্রকৃতির থ্যালাসেমিয়া। এই রোগের রোগীরা সাধারণত দেখা যায় যে 4 মাস 5 মাস বয়স থেকেই রক্তশূন্যতা দেখা যায় এবং তখন থেকে তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হয়। আমাদের দেশে আরেকটা ভ্যারাইটি আছে যেটা বেশি কমন, সেটা হলো হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। এই রোগের আবার তীব্রতা অনুযায়ী 3 ভাগ করা আছে। যারা মাঝামাঝি ধরনের বা অল্প মাত্রায়, তাদেরকে চিকিৎসার মধ্যে যেতে হয়। হয়তো কারো 2 বছর বয়স থেকে, কারো 5 বছর বয়স থেকে, কারো বা 10 বছর বয়স থেকে, কারো কারো ক্ষেত্রে আরও পরে থেকে। কিন্তু এর মধ্যে আবার একটা ভ্যারাইটি আছে যারা মারাত্মক, তারা ওই থ্যালাসেমিয়া মেজরের মতোই 5 মাস 6 মাস বয়স থেকেই রক্তশূন্যতায় ভুগে এবং তখন তাদেরকে রক্ত সরবরাহ করতে হয়। শ্রোতা বন্ধুগণ, আপনারা জেনে হয়তো অবাক হবেন, বাংলাদেশে প্রায় 70,000-এরও বেশি থ্যালাসেমিয়া রোগী আছেন যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত অন্যের রক্ত গ্রহণ করতে হচ্ছে। এবার যেতে চাই কামরুন নাহার মুকুলের কাছে। আপনি তো একজন থ্যালাসেমিয়া রোগী হিসেবে আপনার যাত্রাটা কিভাবে শুরু হয় এবং আপনার পথ চলার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই। ধন্যবাদ। আমার জন্ম যে সময়টায়, ওই সময় আসলে অনেক ডাক্তারও থ্যালাসেমিয়া সম্পর্কে তেমন একটা ধারণা দিতে পারে নাই, যার ফলে আমি একদম ছোট থেকে বলা যায় যে 8-9 বছর পর্যন্ত বিভিন্ন ডাক্তারের কিংবা ওই সময়টায় হোমিওপ্যাথ অমুক তমুক সব কিছু করে টোরে যখন আলটিমেটলি একজন ডাক্তারের কাছে পৌঁছলাম, যিনি আমার ব্যাপারটা আবিষ্কার করলো যে আমি থ্যালাসেমিয়া পেশেন্ট। তো সেই থেকে আমার যাত্রা শুরু, বলা যায় যে সেই থেকে আমার রক্ত নেওয়া শুরু। তার মানে এই আমার রক্ত নেওয়ার শুরুর যাত্রাটা হলো 1984 সাল থেকে। 84 সাল থেকে এখন পর্যন্ত আমি
রক্ত নিয়েই আছি এবং আমার প্রতি মাসে 2 থেকে 3 ব্যাগ রক্ত লাগে। তো আমার জার্নিটা আসলে এটা এটা বোঝা খুব সহজ যে 1 ব্যাগ রক্ত জোগাড় করা কতটা কঠিন। সেখানে আমাকে মানে ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য, নরমাল জীবনযাপন করার জন্য প্রতি 10 থেকে 12 দিনের মাথায় আরেক ডোনারকে খুঁজতে হয়। তো মাসে 2-3 ব্যাগ রক্ত জোগাড় করা এটা আমার মানে আসলেই মানে যদি ফিল করা যায় ব্যাপারটা অনেক কষ্টের। আর এই কষ্টের সাথে রক্তের সাথে সাথে আমাদের আলাদা কিছু প্রবলেম থাকে। যেমন প্রায় প্রতিটা পেশেন্টেরই থ্যালাসেমিয়া রোগ হলে কয়েকটা ঝামেলা তৈরি হয়, যেটা স্যার হয়তো বা আরেকটু ডিটেলস বলবেন। যেমন প্রায় রোগেরই হয় যে স্প্লিনটা, যেটা বাংলায় ভাষায় বলে প্লীহা, এটা বড় থাকে এবং এটা কোনো একটা সময় অপসারণ করতে হয়, মানে অপারেশনে যেতে হয়। তারপর বেশিরভাগেরই থাকে গল ব্লাডের স্টোন হয়ে যায়, সেটা অপসারণ করতে হয়। তারপর প্রতিটা থ্যালাসেমিয়া পেশেন্টেরই প্রায় হাড়ের সমস্যা হয়ে যায়। তো সেটারও তো আমার এই প্রত্যেকটা ফিল করা হয়েছে, কারণ আমার স্প্লিন অপারেশনও করা হয়েছে, গল ব্লাডের স্টোন পাথর অপারেশন করা হয়েছে। তো আমার হাড়েও মারাত্মক প্রবলেম। তো সেই হিসেবে আমি আসলে সাফারার, প্রত্যেকটা দিক থেকে সাফারার। এই আর কি আমার জীবন প্রতিটা মুহূর্তে। আর সবচেয়ে বড় কথা হলো ব্লাড নেওয়াটা। আমরা যারা মাল্টিপল ট্রান্সফিউশন দিই, মানে প্রতি কিছুদিন পরপরই ব্লাড ট্রান্সফিউশন নিই, তাদের আমাদের এক্সট্রা কিছু সমস্যা হয়, যেমন ব্লাডে অ্যান্টিবডি তৈরি হয়। তো অ্যান্টিবডি তৈরি হলে আমি আমার যে গ্রুপটা, সেই গ্রুপের সাথে সহজে আরেক ওই গ্রুপের সাথে ম্যাচ করে না। তো আমাকে এই অ্যান্টিবডি টেস্টটা করতে হয় পিজি হাসপাতালে। তার মানে ডোনারকে নিয়ে যেতে হয়, হয়তো বা 5-7 জন ডোনারকে নিয়ে গেলে 2-3 জনের সাথে আমার ম্যাচ করে। এরাই আমাকে পরবর্তীতে 4 মাস পর পর ব্লাড দেয়। তো এইভাবে আমাকে এই ডোনারগুলো জোগাড় করতে হয়। কাজেই পেশেন্ট হিসেবে যদি বলেন, এই জীবনটা সত্যিকার অর্থেই অনেক কঠিন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পেশেন্ট আমাদের দেশে কিন্তু পেশেন্ট জন্ম নেওয়া, আমাদের দেশে কেন পৃথিবী থেকে সরায় দেওয়া যায়, পেশেন্ট একজনও জন্ম নেবে না শুধুমাত্র সচেতনতার জন্য। তো নিশ্চয়ই স্যার এখন কিভাবে সচেতন হতে হবে সেটা বলবেন। জি, সে বিষয়ে আমরা কথা বলবো। আসলে বিষয়গুলো অনেক কষ্টকর এবং জটিল। এটা আসলে একজন রোগী এবং রোগীর পরিবারই বুঝতে পারে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তো এটা প্রতিষ্ঠা করার ভাবনাটা আপনার মাথায় এলো কিভাবে এবং কিভাবে এটা শুরু করলেন? বলা যায় যে থ্যালাসেমিয়া পেশেন্ট হিসেবে আমি অনেকের চেয়েই হয়তো বা বয়সের দিকে অনেক বেশি আগানো এবং অনেক বেশি সাফার করে করে এই পর্যন্ত, এখন পর্যন্ত আছি। বলা যায় বেঁচে আছি, অনেক চেষ্টা করে বেঁচে আছি। যারা নর্মাল মানুষ নর্মালভাবে বেঁচে থাকে, আর আমাকে চেষ্টা করে প্রতি মুহূর্তে বেঁচে থাকতে হয়। তো আমরা দেখি সারা বিশ্বের অনেক দেশে সরকার একটা থ্যালাসেমিয়া বাচ্চার ব্লাডের দায়িত্ব নেন, পাশাপাশি ঔষধের দায়িত্ব নেন। হ্যাঁ, এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশ, বাসে উঠতে হলেও মানে একটা থ্যালাসেমিয়া, প্রত্যেকটা থ্যালাসেমিয়া পেশেন্টের কার্ড আছে, সেই কার্ড দেখালে তাদের টিকিটের খরচটা লাগে না। তো বাংলাদেশে আমরা কিন্তু মানে এইভাবে কোনো ধরনের সুযোগগুলো পাইনি, এবং আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি যে এই জিনিসগুলো আমাদেরও পাওয়া উচিত। এবং আমরা পেলে আমাদের যে পিছিয়ে পড়া যারা, আমরা হয়তো বা বেঁচে আছি, কিন্তু যারা দূরবর্তী স্থানে এবং গরিব পেশেন্ট, তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন। তারা যদি এই সুবিধাগুলো সরকারের থেকে পায়, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, সরকারের মাধ্যমে এই সুবিধাগুলো পায়, তাদের জন্য তাদের জীবনটা হয়তো বা নর্মাল মানুষের মতো হলেও কিছুটা বেঁচে ভালো থাকবে। তো সেই দিক থেকে চিন্তা করে আমরা আমাদের পেশেন্ট এবং কিছু প্যারেন্টস নিয়ে এই সংগঠনটা চিন্তা করেছি যে এই সংগঠনটা করব এবং পেশেন্টদের রাইট নিয়ে কথা বলবো। পেশেন্টদের কী চাওয়া উচিত, কী পাওয়া উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। সরকারের সাথে আমরা ডিসকাস করব। হয়তোবা এইভাবে কথা বলতে বলতে আমরা কোনো একটা সময় থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য কিছু করতে পারবো। আমাদের উদ্দেশ্য অনেক, বাট এইটা হলো প্রথম উদ্দেশ্য। আমার আরও কিছু উদ্দেশ্য আছে, সেগুলো বলতে চাই। আমাদের সংগঠনের অনেক উদ্দেশ্য, এর মধ্যে যেমন সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে, ব্লাড সেন্টারগুলোতে ঠিক নিরাপদ ব্লাড সঞ্চালন হয় কি না কিছুটা সন্দেহ আছে, সব জায়গায় ওইভাবে হয় না। তো যেসব জায়গায় হয় না, আমরা চাই পুরো বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে এই জিনিসগুলো খেয়াল করেন নিরাপদ ব্লাড সঞ্চালনের জন্য। কেননা যদি টেকনাফ থেকে, তেঁতুলিয়া থেকে বাচ্চাকে শুধু ব্লাডের জন্য ঢাকায় আসতে হয়, তার পরিবারের জন্য অনেক বেশি এটা প্যারা। কিসের জন্য? যে
তাকে ছুটি নিয়ে ঢাকায় আসতে হবে, তার কর্মস্থলে প্রবলেম হবে। তারপর বাচ্চাদের এই ছোট অসুস্থ বাচ্চাকে নিয়ে এসে এইখানে বিভিন্ন সেন্টারে ঘোরা, ব্লাড কালেক্ট করা, বিভিন্ন জনের কাছে ঘোরা, ব্লাড কালেক্ট করে তারপরে ব্লাড দিয়ে শুধুমাত্র ব্লাডের জন্য ঢাকায় আসা। তো এই কষ্টটুকু কমায় দেওয়া যায় যদি নিরাপদ ব্লাড সঞ্চালন করা, মানে এলাকায় হাসপাতালগুলোতে এটার ব্যবস্থা করা যায়। এছাড়া আমাদের আরও অনেক ধরনের টার্গেট আছে, যেমন হাসপাতালগুলোতে যেহেতু আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট প্রতি 15-20 দিন পরপরই ব্লাড লাগে, হাসপাতালে গিয়ে ভর্তির একটা সমস্যা আছে। এই জন্যে যে কোনো হাসপাতালে যদি আগে থেকেই জানে যে থ্যালাসেমিয়া রোগী আসছে এবং তাড়াতাড়ি ব্লাডটা দিয়ে দিলে তাদের ভর্তি এক্সট্রা ঝামেলাটা থাকে না। সেই হিসেবে আমরা চাচ্ছি যে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য প্রতিটা হাসপাতালে যদি 2-1টা বেড করে রেখে একটা কর্নার তৈরি করা যেত, এই হিসেবে পেশেন্টরা অনেক সুবিধা পেত। এছাড়া থ্যালাসেমিয়া পেশেন্টের যে ওষুধগুলো অনেক বেশি দামি, সত্যিকার অর্থে 5% পেশেন্টের ফ্যামিলির বোধহয় সম্ভব না। তো এই ওষুধগুলো যদি মানে ভর্তুকি মূল্য দিত কিংবা একদম ফ্রি, অনেক দেশের মতো কিছু ফ্রি করে দিত, তাহলে বোধহয় অনেকেই ওষুধ খাওয়াতে পারতো এবং জীবনযাত্রা অনেকটা সুস্থভাবেই চলতো। এছাড়া টার্গেট তো আরও আছে, যেমন বাহকে বিয়ে করা যাবে না, কারণ আমরা জানি যে থ্যালাসেমিয়া পেশেন্ট বাহক মা হলেই শুধুমাত্র পেশেন্ট জন্ম নেয়। তো আমরা এইটার সচেতনতার জন্য পুরো বাংলাদেশে সব কলেজ ইউনিভার্সিটিতে ছড়ায় দেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। এছাড়া আমাদের আরও কিছু প্রোগ্রাম, যেমন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলোর সাথে আমরা যদি একটু লিয়াজো মেনটেন করি এবং তারা যদি থ্যালাসেমিয়া পেশেন্টের ব্যাপারে, পেশেন্টগুলোর ফ্যামিলির ব্যাপারে আগায় আসে, তাহলে হয়তোবা এই পেশেন্টগুলোর সাফারিংস কিছুটা কমে যাবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম আমরা ইচ্ছে করে রোধ করতে পারি, যেটা এক ডায়াগনোসিস, যেটা প্রিনেটাল ডায়াগনোসিস, স্যার একটু পরে হয়তোবা ডিটেলস বলবেন। প্রিনেটাল ডায়াগনোসিসটা হয় ডিএনএ ল্যাবের মাধ্যমে। তো বাংলাদেশের ডিএনএ ল্যাব সরকারিভাবে খুব সম্ভব ঢাকার শিশু হাসপাতালেই আছে, আর বেসরকারিভাবে 1-2টা জায়গা আছে। তো এইটাও অনেক ব্যয়বহুল। আর ডিএনএ ল্যাবটা যদি পুরো বাংলাদেশের অন্তত বিভাগীয় শহরগুলোতে থাকতো, তাহলে অন্তত এই যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য বিভাগীয় এলাকার ডিএনএ ল্যাবে যেত এবং এই টেস্টটা করাতো। এতে তারা জানতে পারতো যে তার ভবিষ্যৎ বাচ্চাটা থ্যালাসেমিয়া হবে কি না। এটা বোধহয় বাংলাদেশের মানুষের জন্য এই থ্যালাসেমিয়া নামক বার্ডেনটা কমে যেত। এছাড়া আমাদের বিভিন্ন আরও কিছু কাজ আছে, যেমন ডাক্তার রোগীদের একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা। আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এবং সারা বাংলাদেশে এই বিভিন্ন পেশেন্ট এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং ঢাকার ডাক্তারদের সাথে তারা কথা বলতে পারে, তাদের কোশ্চেনের অ্যান্সার নিতে পারে এবং পরবর্তীতে তারা কি করবে এগুলো জানতে পারে। তো এই চেষ্টাটাও আমরা করে যাচ্ছি। সবচেয়ে আমাদের আরেকটা বড় পাওয়া যেটা হলো, আমরা যদি ওই 2013 সালে যে ডিসেবিলিটি অ্যাক্টটা তৈরি হয়েছিল, থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে যদি এই ডিসেবিলিটি অ্যাক্টের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু ডিসেবিলিটি অ্যাক্টে থাকলে আমাদের পেশেন্টগুলো হয়তোবা চাকরিতে সুবিধা পাবে, হয়তোবা এই তাদের কার্ড থাকলে বাসে ট্রেনে উঠতে সহজ হবে, তাদের আসা যাওয়ার খরচটা অনেকটা কমে যাবে। তো ডিসেবিলিটি অ্যাক্টে যা সুবিধা সেগুলো হয়তোবা পাবে। তো সরকারের কাছে আমাদের জোরালো আবেদন থাকবে, এই অ্যাক্টের মধ্যে যদি আমাদের থ্যালাসেমিয়াকে নেয়, তাহলে আমাদের এই বাচ্চাগুলো হয়তোবা অনেক ভালো থাকবে। আর কর্মসংস্থানের চেষ্টা তো করতেই থাকবো। আমাদের পেশেন্টগুলো মাশাআল্লাহ খুবই বেশিরভাগই কেন জানি ব্রিলিয়ান্ট হয়। শারীরিক গঠনগত কারণে তাদের কর্মসংস্থানে একটু ঝামেলা হয়, চাকরিতে গেলে হয়তোবা তাদেরকে অনেক সময় নেওয়া হয় না, বাট এরা অনেক বেশি ব্রিলিয়ান্ট হয়, এদেরকে অনেক বেশি কাজে লাগানো যাবে যদি এটা আমরা বুঝি এবং জানি। তো কর্মসংস্থানের ব্যাপারটাও আমাদের মাথায় আছে, আমরা এগুলো নিয়েও চেষ্টা করছি। আরেকটা হলো মানসিক স্বাস্থ্য। আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টরা যেহেতু জন্মগতভাবে এই অসুখটা নিয়ে সারা জীবন থাকে, তো কোনো একটা সময় তারা অনেক বেশি মেন্টাল প্রেশারে পড়ে, যখন তারা বুঝতে শেখে, তারা যখন দেখে বন্ধুবান্ধব তাকে ইগনোর করছে কিংবা আত্মীয় স্বজন তাকে ইগনোর করছে, কিংবা কোনো একটা বয়সে যখন অন্যরা সংসার গড়ার কথা চিন্তা করে, তখন হয়তো বা থ্যালাসেমিয়া পেশেন্ট সেটা চিন্তা করতে ভয় পায়। তো সব মিলে তারা কোনো একটা সময় মানসিক বিপর্যয়ে পড়ে। তো এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও আমরা একটু সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে করে যাব। আপনারা পাশে থাকলে আমরা অনেক কিছু করতে থাকবো থ্যালাসেমিয়া নিয়ে। আপনারা জানুন, বুঝুন, প্লিজ একটু জানার চেষ্টা করুন। ধন্যবাদ। স্যারের কাছে এবার একটু জানতে চাচ্ছি, থ্যালাসেমিয়া সম্পূর্ণ নিরাময়ের কি কোনো উপায় আছে? হ্যাঁ, তোমার প্রশ্নটি খুবই উপযোগী প্রশ্ন। যেহেতু থ্যালাসেমিয়া সম্পর্কে আপনারা এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলি পেলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত এবং বংশগত রোগ। এই রোগটি নিয়েই বাচ্চা জন্মগ্রহণ করে এবং
একটা ফ্যামিলি অর্থাৎ মা এবং বাবা যখন উভয় বহনকারী হবে, তখনই তাদের আগত সন্তানগুলির মধ্যে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। তো সেহেতু এখন এবং একবার একটা বাচ্চা যদি থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করে, সে সারা জীবনের জন্য রোগী, তাকে সারা জীবন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। অধিকাংশ থ্যালাসেমিয়া রোগীকেই ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়। সেই হেতু চিকিৎসার পাশাপাশি যে থ্যালাসেমিয়া পেশেন্টগুলি জন্মগ্রহণ করেছে, তাদের চিকিৎসার পাশাপাশি তাদের চিকিৎসার মধ্যে হলো রক্ত পরিসঞ্চালন এবং লৌহ অপসারকের ওষুধ প্রয়োগ করা নিয়মিতভাবে। তাহলে কিন্তু তারা ভালো থাকবে, তাদের জীবনের সকল স্তরেই তারা পৌঁছতে পারবে। এখন অপরদিকে আরেকটি কথা হলো যে এই রোগটি প্রতিরোধ করতে হবে, এই রোগীর সংখ্যা কমাতে হবে, এই রোগ নিয়ে জন্মগ্রহণ করার বাচ্চার সংখ্যা কমাতে হবে। এটা কিভাবে সম্ভব? যেহেতু আমি শুরুতেই বলেছি যে মা এবং বাবা উভয় যদি বহনকারী হয়, তাহলে কেবলমাত্র তাদের আগত সন্তানগুলির মধ্যে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সেহেতু ওইখানে আমাদের এটা প্রতিরোধ করার একটা উপায় নিহিত আছে। সেটা কি? সেটা হলো যে বিয়ের আগে যারা আছে, স্কুল গোয়িং, কলেজ গোয়িং বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ছেলেমেয়েরা আছে, এই লেভেলে যদি আমরা আমাদের জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে এবং তাদেরকে যদি আমরা একটু জাগ্রত করতে পারি যে থ্যালাসেমিয়া রোগটি কী, এর ভয়াবহতা কতটুকু। কারণ ভয়াবহতা একটা কথা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন আর কি ভয়াবহতা। তাকে সারাটা জীবন প্রতি 1 মাস বা 15 দিন পর পর ব্লাড পরিসঞ্চালন করতে হবে। তাহলে একটা ফ্যামিলিকে গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে বা বিভাগীয় শহরে এসে রক্ত ম্যানেজ করে এই রক্ত পরিচালনা করে যাওয়া কতটুকু ডিফিকাল্ট কাজ, এবং সেটা একবার দুইবার নয়, প্রতি মাসেই তাকে করতে হচ্ছে। কাজেই এই ভয়াবহতার বিষয়টি চিন্তা করে তাদেরকে বোঝাতে হবে যে আপনি বহনকারী কিনা এটাকে জেনে নিন। কারণ আপনিও বহনকারী হতে পারেন, কারণ বহনকারীরা সুস্থ মানুষ, বহনকারীরা সম্পূর্ণ সুস্থ। আপনি যে বহনকারী না, এটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না। কাজেই আপনি বহনকারী কিনা এটা জেনে নিন একটি টেস্টের মাধ্যমে। সেই টেস্টের নাম হলো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এই একটি 1500 টাকা লাগে প্রাইভেট সেক্টরে, সরকারি পর্যায়ে আরও একটু কম লাগে। এই টেস্টটি করে আপনি যদি জেনে নিতে পারেন আপনি বহনকারী, তাহলে আপনার জন্য পরবর্তী পরামর্শটা যে হবে, আপনি যখন পরিণত বয়সে যাবেন, বিয়ে শাদীর ব্যাপারটা চলে আসবে আপনার সামনে, তখন যার সাথে আপনার বিয়ের প্রস্তাবনা বা আলোচনা বা যাই কিছু শুরু হবে, তখনই যদি ভবিষ্যৎ লাইফ পার্টনারের যদি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করা থাকে, সে বহনকারী কিনা এটা জেনে নেবেন, অথবা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নেবেন যে সে বহনকারী কিনা। সে যদি বহনকারী হয়, আপনিও যদি বহনকারী হন, তাহলে এই বিয়েটা না হওয়াটাই বাঞ্ছনীয়। কারণ স্বামী স্ত্রী দুজনে বহনকারী হলেই কেবলমাত্র আপনাদের সন্তানদের মধ্যে কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া মেজর বা বিটা থ্যালাসেমিয়া সিভিয়ার প্রকৃতির রোগটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যার কিনা লাইফ লং ট্রিটমেন্ট প্রয়োজন হবে। কাজেই আপনি যদি বিবাহ পূর্ব বহনকারী কিনা জানেন, এবং বিবাহের পূর্বে যদি জেনে নেন আপনার লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন উনিও বহনকারী কিনা। বহনকারী না হলে কোনো সমস্যা নেই, আপনি বহনকারী হলেও সমস্যা নেই। আপনি বহনকারী হলেও যদি আপনার লাইফ পার্টনার বহনকারী না হয়, তাহলে বিয়েটা হতে পারে, কিন্তু দুজনই বহনকারী হওয়া যাবে না। এইভাবেই আমরা সাধারণত এই রোগটি প্রতিরোধ করতে পারি। আরেকটা উপায় আছে যে যদি বিয়ে হয়েই যায়, সেক্ষেত্রে বাচ্চা গর্ভধারণ হলে 3 মাসের সময় একটি টেস্ট করার ব্যবস্থা আছে, সেটাকে আমরা প্রিন্যাটাল ডায়াগনোসিস বলি। সেই প্রিন্যাটাল ডায়াগনোসিস করলে 3 মাসের সময় বোঝা যাবে আগত বাচ্চাটি, পেটে অবস্থানরত আগত বাচ্চাটি সে কি থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্মগ্রহণ করবে নাকি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা বোঝা যাবে। ওই রিপোর্ট পাওয়ার পরে আপনি যদি থ্যালাসেমিয়া রোগী হয়, তাহলে সেই স্বাধীনতা আছে, আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই বাচ্চাটি, এই প্রেগনেন্সিটি কন্টিনিউ করবেন কি করবেন না। আর যদি বহনকারী হয় বা নর্মাল হয়, আপনি বাচ্চাটি নিলেন। তো এই হলো মোটামুটি এই থ্যালাসেমিয়া রোগটি প্রতিরোধ করার উপায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটু পরিষ্কার হওয়ার জন্য যদি জানতে চাই, থ্যালাসেমিয়া বাহকের কি কোনো ধরনের চিকিৎসা লাগে? মানে বাহক আর রোগীর মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে যতদূর বুঝতে পারছি, সেটা একটু যদি একটু বলতেন। ওকে, থ্যালাসেমিয়া বাহক যারা, তাদের কোনো শারীরিক সমস্যা হয় কিনা? না, থ্যালাসেমিয়া বাহকরা সম্পূর্ণ সুস্থ মানুষ, একেবারেই সুস্থ মানুষ। মানে আমরা যারা নর্মাল মানুষ চলাফেরা করছি, যেভাবে কাজকর্ম করছি, তারা একইভাবেই কাজকর্ম করছে, একইভাবে চলাফেরা করছে, তাদের কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে না বা হয় না।
যদি উদাহরণ আমি দিতে চাই, বাংলাদেশে প্রায় 11.4% লোক এই থ্যালাসেমিয়া রোগের বহনকারী। এটা হলো পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত জরিপের ফলাফল। সেই হিসাবে 18 কোটি মানুষের যদি 11% লোক আমরা হিসাব করি, 2 কোটি মানুষ বহনকারী। এই 2 কোটি মানুষের এখনও 99% লোকও জানে না যে সে বহনকারী। তারা প্রত্যেকে কিন্তু তাদের কর্ম স্বাভাবিকভাবে করে যাচ্ছে, কাজেই এরা সম্পূর্ণ সুস্থ মানুষ। এই জন্য শুধুমাত্র টেস্ট করেই বোঝা যাবে আমি বহনকারী কি না। অতএব আপনারা এই টেস্টটি করে জেনে নিন। ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুগণ, বাংলাদেশে প্রায় 2 কোটি থ্যালাসেমিয়ার বাহক রয়েছে, যারা আসলে কোনো লক্ষণ ছাড়াই নীরবে এই রোগটির বীজ বহন করে চলেছে। কিন্তু দেশের এখনও 53% মানুষ কখনো থ্যালাসেমিয়া রোগের নামই শোনেনি, এবং এ কারণে শুধুমাত্র সচেতনতার অভাবেই কিন্তু রোগটি দিন দিন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে দেশে। এবার একটু জানতে চাচ্ছি মুকুল আপার কাছে, বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে, এবং তখন থেকে এই পর্যন্ত সংগঠনটি কী ধরনের কাজ করে আসছে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি একটু আগে বলেছি, যেটা আমাদের শুরুটাই হয়েছিল যে পেশেন্টদেরকে নিয়ে, পেশেন্টদের রাইট নিয়ে কাজ করব, এবং বাংলাদেশে যেন আর একটি থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম না নেয় সেই লক্ষ্যে কাজ করব। তো সেই উদ্দেশ্যে আমরা রোগী আর অভিভাবকরা মিলে 2021 সালের 25শে ডিসেম্বর প্রথম যাত্রা শুরু করি, এবং তখন আমাদের স্লোগান হলো উই আর নট অ্যালোন, আমরা একা নই। তার মানে আমরা প্রত্যেক রোগী এবং প্রত্যেকের সহমর্মী। তো সেই থেকে আমাদের যাত্রা শুরু, এবং এখন পর্যন্ত আমরা বিভিন্ন কলেজগুলোতে, টার্গেট হলো কলেজ এবং ইউনিভার্সিটি, আমরা মোটামুটি অনেকগুলো কলেজ, যতটুকু সম্ভব আমি প্রতি মাসেই কিছু চেষ্টা করি কোনো 1-2টা কলেজে প্রোগ্রাম করার জন্য এবং সচেতনতা সৃষ্টি করার জন্য। এইসব কলেজের স্টুডেন্টরাই কোনো একটা সময় বিয়ের বয়স আসবে, তো তাদেরকে সচেতন করার জন্য যে তোমরা আগে জেনে নাও বাহক কিনা, বাহক হলে অবশ্যই আরেকজন বাহককে বিয়ে করবে না। তো এই সচেতনতাটা আমাদের ছড়ায় দাও এবং আমাদের পেশেন্ট রাইট নিয়ে কাজ করাটাই মেইন উদ্দেশ্য। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ে তুলি। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় শ্রোতা, আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এবং এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে সচেতন করুন, এবং আসুন সবাই মিলে আমরা একটি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।